বাঙালি ভ্রমণ প্রিয় এই কথাটা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। সুযোগ পেলেই নতুন জায়গায় ঘুরে আসা, প্রকৃতির সান্নিধ্যে নিজেকে হারিয়ে ফেলা, এই যেন বাঙালির স্বভাবেরই অংশ। আর বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্রের কথা উঠলেই দীঘা, পুরী, দার্জিলিং, এই তিনটি নাম স্বাভাবিকভাবেই সামনে আসে। তবে এদের মধ্যেও দার্জিলিং যেন একটু বেশি আপন, একটু বেশি কাছের। কারণ বহু বাঙালির জীবনে প্রথম পাহাড় দর্শনের স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সঙ্গে। কুয়াশা ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর মেঘের ভেতর দিয়ে হেঁটে চলার সেই অনুভূতি, সব মিলিয়ে দার্জিলিং এক আবেগের নাম। শুধু বাঙালির কাছেই নয়, দার্জিলিং বহুদিন ধরেই বিশ্বের পর্যটকদের কাছে এক স্বপ্নের জায়গা। ব্রিটিশ আমল থেকেই এই পাহাড়ি শহর ছিল এক জনপ্রিয় হিল স্টেশন। এখানে দূরে তাকালে দেখা যায় তুষার ঢাকা পর্বতের সারি, যা নীল আকাশের কোলে গিয়ে যেন মিলিয়ে গিয়েছে। ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘার সোনালি আভা এমন এক দৃশ্য তৈরি করে যা ভাষায় বর্ণনা করা অতীত। পাহাড়ের গায়ে সবুজ বন, তার মাঝে সাদা ম্যাগনোলিয়া আর রঙিন রডোডেন্ড্রনের ফুল, প্রকৃতি যেন নিজেই এখানে রঙের খেলা খেলছে। এই শহরের আরেকটি বিশেষত্ব হলো এর বৈচিত্র্য। একদিকে যেমন সুউচ্চ পর্বত, অন্যদিকে তেমনি গভীর খাদ। পাহাড়ের কোলে ভেসে বেড়ানো মেঘ আর খাদের নিচে জমে থাকা মেঘপুঞ্জ কখনো কখনো সমুদ্রের ঢেউয়ের মতো মনে হয়। এই অপার্থিব সৌন্দর্যই দার্জিলিংকে অন্য সব জায়গা থেকে আলাদা করে তোলে। তাই অনেকেই এখানে এসে ম্যাল রোডে হেঁটেছেন, পাহাড়ি পথের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, আর বিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন চড়ে সেই পুরনো দিনের অনুভূতি উপভোগ করেছেন। তবে আমরা যখন দার্জিলিংয়ের সৌন্দর্যে মুগ্ধ হই, তখন কি কখনো ভেবে দেখি এই শহরের নামকরণ কিভাবে হলো? দার্জিলিং নামের পিছনে কি ইতিহাস লুকিয়ে রয়েছে? আর এই বিখ্যাত টয় ট্রেন, যা আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ, তার শুরুটাই বা কিভাবে হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর জানার মধ্যেই লুকিয়ে আছে দার্জিলিংয়ের প্রকৃত পরিচয়। তাই আজকের এই ভিডিও শুধু দার্জিলিংয়ের বর্তমান নয়, তার অতীতের দিকেও কিছুটা তাকানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক দার্জিলিংয়ের সেই অজানা ইতিহাসের যাত্রা। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। দার্জিলিংয়ের নামকরণ নিয়ে ইতিহাসে নানা মতভেদ চালু থাকলেও সিংহভাগের মতে অতীতে এখানে দুর্জয় লিঙ্গ বলে শিবের একটি লিঙ্গ প্রতিষ্ঠিত ছিল, যা থেকেই পরে এই জায়গাটির নাম হয় দার্জিলিং। দুটি তিব্বতী শব্দ দোর্জে, যার অর্থ বজ্রপাত, এবং লিং, যার অর্থ ভূমি, এই দুটি থেকেই। তাই দার্জিলিংয়ের আক্ষরিক অর্থ হলো বজ্রের ভূমি। দার্জিলিংয়ে মহাকাল মন্দিরের ইতিহাস দিয়েই এই অংশ শুরু করতে চাই, কারণ বাঙালির দার্জিলিং ভ্রমণের অন্যতম অংশ, সাথে এই শহরের নামকরণ, দুটির পিছনেই এই বিখ্যাত মন্দিরের যোগ রয়েছে। দার্জিলিং চৌরাস্তা থেকে সামান্য কয়েক মিনিট হাঁটা পথ, তারপরেই স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় একটি গেট। দুটি তোরণের নিচে সিংহ, উপরে স্বস্তিক চিহ্ন পেরোনোর পর সার দেওয়া লাল, নীল, হলুদ, সবুজ, সাদা পতাকা। পতাকার গায়ে কিছু লেখা, সেই ভাষা বাঙালিদের চেনা হলেও পড়তে পারবেন না সবাই। দার্জিলিং, কালিম্পং এবং সিকিম জুড়ে এমন বৌদ্ধ মন্ত্র সম্মিলিত পতাকাই যে উড়ে বেড়াচ্ছে। কেবল বৌদ্ধ মঠ নয়, রাস্তাঘাটেও দেখা মেলে সেই পতাকার। এত বৌদ্ধ মন্ত্র সম্মিলিত পতাকা যখন, নিশ্চয়ই কোনো মঠই হবে। কিন্তু ভেতরে ঢুকলেই খানিকটা ধাঁধা লেগে যেতে বাধ্য। যারা আগেও এসেছেন তারা বিলক্ষণ চেনেন এই মন্দিরকে। হ্যাঁ, মন্দিরই বটে, মঠ নয়, কিংবা বলা যায় মন্দির এবং মঠ দুটোই। দার্জিলিংয়ের মহাকাল মন্দির এমনই অভূতপূর্ব ইতিহাস, ঐতিহ্য এবং প্রথার এক সৌধ। দার্জিলিংয়ের বুকে থাকা জীবন্ত ইতিহাসের একটি প্রস্তরখণ্ড।
মন্দির প্রাঙ্গণের ভেতর কালীর মন্দির, তারপর মূল মন্দিরের ভেতর শিবের মূর্তি। মহাকাল মন্দিরকে আদতে শিব মন্দির বললেও ভুল হয় না, কারণ কেবল শিব নন, ত্রিশূল নয়, তার পাশেই উপস্থিত বৌদ্ধ স্তূপ, রয়েছেন স্বয়ং বুদ্ধ। আলাদা প্রাঙ্গণ নয়, একই মন্দির, একই ঘরের ভেতর একসঙ্গে সহাবস্থান শিব এবং বুদ্ধের। একসঙ্গে দুই দেবতারই আরাধনা সম্পন্ন হয়। শিবের পুরোহিতের সঙ্গেই আসনে বসেন বৌদ্ধ সাধু। দার্জিলিং মানে কেবল বৌদ্ধ ভিক্ষু নন, সেখানে রয়েছে অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী, সবাই একসঙ্গে বসবাস করেন। সেই ছবিটাই একটি খণ্ডিত অংশে ধরা পড়ে মহাকাল মন্দিরের চত্বরে। অবশ্য হওয়ারই তো কথা। ইতিহাস এবং কিংবদন্তি বলে মহাকাল মন্দিরের এই অঞ্চল থেকেই শুরু হয়েছিল দার্জিলিংয়ের বিস্তার। আজও এই চত্বরকে এই শহরের সবচেয়ে পুরনো এবং পবিত্র অংশ বলে মনে করেন স্থানীয়রা। দার্জিলিং এবং মহাকাল মন্দির উভয়েরই গল্প শুরু হয় আজ থেকে প্রায় 257 বছর আগে। সালটা 1765। সদ্য শেষ হয়েছে পলাশির যুদ্ধ। সিরাজউদ্দৌলার পরাজয়ের রেশ কয়েকশো কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়েনি। সেই 1765 সালে বাংলার উত্তরের এই অংশে উপস্থিত হন এক তিব্বতী লামা, নাম দোরজে রিনজিং। আজকে যেটি অবজারভেটরি হিল নামে পরিচিত, সেটি তখন এক স্থানীয় লেপচাদের অত্যন্ত পবিত্র স্থান। সেই স্থানেই লামা দোরজে রিনজিং তৈরি করেন একটি বৌদ্ধ মঠ। একটু একটু করে লেপচা এবং স্থানীয় ভুটানিরা এই মঠের আরাধনা শুরু করেন। এক সুউচ্চ পাহাড়, শান্ত ঠান্ডা আবহাওয়া, সেই সঙ্গে বৃষ্টির সময় এটি মেঘেদের রাজ্যে পরিণত হয়ে যায়। মেঘ, বিদ্যুৎ, বৃষ্টির সমাহার সেই সময়ে দেখা যায়। দার্জিলিংয়ের সঙ্গে মেঘেদের এমন সম্পর্ক আজও অটুট। যাই হোক, সেই সমস্ত কারণেই বোধহয় বৌদ্ধ ভিক্ষুরা এই মঠটির নামকরণ করেছিলেন বজ্রপাতের রাজ্য হিসেবে, ইংরেজিতে দ্য ল্যান্ড অফ থান্ডারস্টর্ম। আর স্থানীয় বাসিন্দা এবং ভিক্ষুরা ডাকতেন দোরজে লিঙ্গ হিসেবে। কিংবদন্তি হলো এখান থেকেই নাকি শহরের নাম হয় দার্জিলিং। সেই প্রবাদ সত্যি কিনা জানা নেই। আজকের মহাকাল মন্দির ঠিক যেখানে, একটা সময় এর পাশেই নাকি ছিল ওই দোরজে লিঙ্গ মঠ। দোরজে লিঙ্গের পাশেই 1782 সালে লামা দোরজে রিনজিংই তৈরি করেন মহাকাল মন্দির। ভাবু, একই ব্যক্তি যিনি ধর্মীয় বিশ্বাসের দিক থেকে বৌদ্ধ, তিনি একই জায়গায় শিব এবং গৌতম বুদ্ধের মন্দির তৈরি করছেন, যা গোটা অঞ্চলের ইতিহাসের সাক্ষ্য বহন করছে। তবে বৌদ্ধ মঠটি এখন আর তার নিজের জায়গায় নেই। 1788 এবং 1815 সালে ইংরেজদের সঙ্গে যুদ্ধের সময় গোর্খা আক্রমণের ফলে মঠটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই মঠটিকে স্থানান্তরিত করে কাছেই একটি ভুটিয়া বস্তিতে নিয়ে যাওয়া হয়। আজও সেখানেই বিরাজমান দার্জিলিংয়ের প্রাচীন ইতিহাস। 1835 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অধিগ্রহণের পূর্বে দার্জিলিং সিকিমের এবং অল্প সময়ের জন্য নেপালেরও অংশ ছিল। তখন সিকিম একটি স্বাধীন রাজ্য ছিল। সিকিম এবং নেপালের মধ্যে পুনরায় বিরোধ দেখা দেয় এবং 1817 সালে স্বাক্ষরিত তিতালিয়া চুক্তি অনুসারে সিকিমের রাজা ভারতে নিযুক্ত ব্রিটিশ গভর্নর জেনারেলের কাছে সাহায্য চান। তখন ব্রিটিশরা এই বিরোধ নিষ্পত্তির জন্য তাদের দুজন কর্মকর্তা, ক্যাপ্টেন লয়েড এবং মিস্টার গ্রান্টকে পাঠায়। এই সময়ই অর্থাৎ 1829 সালের ফেব্রুয়ারি মাসে ক্যাপ্টেন লয়েড কয়েকদিনের জন্য দার্জিলিংয়ে গিয়েছিলেন। সেই সময় জায়গাটি দার্জিলিংয়ের ওল্ড গোর্খা স্টেশন নামে পরিচিত ছিল। জায়গাটি আজকের মতো ছিল না। এটি ছিল ঘন জঙ্গল এবং পাহাড়ে ঢাকা এক জনমানবহীন অঞ্চল। ক্যাপ্টেন লয়েড বুঝতে পেরেছিলেন যে দার্জিলিং ব্রিটিশ অফিসারদের জন্য একটি চমৎকার স্যানিটোরিয়াম বা স্বাস্থ্য কেন্দ্র হতে পারে। শীঘ্রই ব্রিটিশ গভর্নর জেনারেলের কাছে একটি প্রস্তাব পাঠানো হয় এবং এটি শীঘ্রই অনুমোদিতও হয়ে যায়। ক্যাপ্টেন লয়েড, যিনি ততদিনে জেনারেল পদে উন্নীত হয়েছেন, তাকে দার্জিলিং তাদের হাতে তুলে দেওয়ার জন্য সিকিমের রাজা, যাদেরকে চোগিয়াল বলা হতো,
তার সাথে আলোচনা করতে পাঠানো হয়। জেনারেল লয়েড তার এই অভিযানে সফল হন এবং অবশেষে 1835 সালে চোগিয়াল বন্ধুত্বপূর্ণ নিদর্শন হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দার্জিলিং উপহার স্বরূপ হস্তান্তর করতে রাজি হন এবং এর বিনিময়ে কোম্পানি চোগিয়ালকে বছরে 3000 টাকা ভাতা মঞ্জুর করে, যা পরে বাড়িয়ে 6000 টাকা করা হয়। এখন এই পরিমাণটা সামান্য মনে হলেও কিন্তু সেই সময়ে এটা বিশাল বড় একটা অঙ্ক ছিল। 1865 সালের নভেম্বরে ইঙ্গো ভুটান যুদ্ধে ভুটানিদের পরাজয়ের পর বর্তমান কালিম্পং মহকুমা এবং ডুয়ার্স ব্রিটিশদের সম্পত্তি হয়ে যায়। প্রথমে এটিকে পশ্চিম ডুয়ার্সের ডেপুটি কমিশনারের অধীনে রাখা হলেও 1866 সালে সেটিকে দার্জিলিং জেলায় স্থানান্তরিত করা হয়, যা জেলাটিকে তার আজকের চূড়ান্ত রূপ দেয়। শীতের সন্ধ্যা, তিনধারিয়া টি প্ল্যান্টার্স ক্লাবে পার্টিতে যোগ দিতে এসেছিলেন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ, সঙ্গে তার স্ত্রী। ফায়ার প্লেসকে ঘিরে সবাই নাচে মেতে উঠেছেন, কিন্তু প্রেস্টিজ সাহেবের নাচে মন নেই। স্ত্রীর সঙ্গে নাচে পা মেলাতে পারছেন না। সকলের সামনে লজ্জায় পড়ে গেলেন শ্রীমতী প্রেস্টিজ। বলরুমের এক কোনায় স্বামীকে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, খোলা মনে যদি এগিয়ে আসতে না পারো তবে এখান থেকে ফিরে যাচ্ছ না কেন? ব্যাস, প্রেস্টিজ পেয়ে গেলেন তার সমস্যার সমাধান। খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠার উপযোগী আগু পিছু করে চলার বিশেষ ধরনের পদ্ধতি জেড রিভার্সিং, কঠিন চড়াইকে সহজ করতে ইংরাজি জেড অক্ষরের মতো রেল লাইন পথ পাতার জিগজ্যাগ পদ্ধতি। সাধারণত পাহাড়ি পথে চড়াই উতরাই কমানোর জন্য সুড়ঙ্গ গড়া হয়। দার্জিলিং পাহাড়ে কিন্তু একটাও সুড়ঙ্গ নেই। লুপ আর জেড রিভার্সিং ব্যবহার করে সরীসৃপের মতো উঠে এসেছে এই রেলপথ। এই পথে প্রথম দিকে 5টি লুপ ছিল। বিখ্যাত বাতাসিয়া লুপ তখনও ছিল না। ট্রেনের চড়াইকে সহজ করতে 1919 সালে এটা তৈরি করা হয়। প্রথম দিকে শিলিগুড়ি টাউন থেকে দার্জিলিং পর্যন্ত মোট 25টি স্টেশন ছিল। গাড়ি ইঞ্জিন বদল করত তিনধারিয়া আর কার্সিয়াং স্টেশনে। শিলিগুড়ি থেকে সুকনা পর্যন্ত টয় ট্রেন প্রতি 281 ফুট অগ্রসর হলে 1 ফুট এবং সুকনা থেকে ঘুম পর্যন্ত 30 ফুটে 1 ফুট উচ্চতা চড়ত। প্রথম দিকে ট্রেনের গতি ছিল ঘন্টায় 7 মাইল, পরে বেড়ে হয় ঘন্টায় 10 মাইল। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সময় কমাতে ফ্র্যাঙ্কলিনই তৎকালীন বাংলার গভর্নর স্যার এসলে ইডেনের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। প্রস্তাবটি ইডেন সাহেবের মনে ধরে। তিনি একটি কমিটি গড়েন। 1878-এ রেল লাইন বসানোর দায়িত্ব দেওয়া হয় কলকাতার টম মিচেল অ্যান্ড রামসে কোম্পানিকে। জামালপুরের ইআইআর ওয়ার্কশপে তৈরি হতে থাকে রেল টানার উপযুক্ত ছোট ইঞ্জিন। খুদে বলে তার নাম দেওয়া হয় টাইনি। শিলিগুড়ি থেকে 2 ফুট গেজের লাইন পাতার কাজ শুরু হলো। সুকনা রংটং হয়ে তিনধারিয়া পর্যন্ত লাইন বসিয়ে 1880 সালের মার্চে ভাইসরয় লর্ড লিটনকে নিয়ে প্রথম পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে টয় ট্রেন। সে বছরই খুলে যায় শিলিগুড়ি থেকে কার্সিয়াং অবধি রেলপথ। ব্রিটিশরা রেলপথ শুধু দার্জিলিংয়েই সীমাবদ্ধ রাখেনি, 2টি শাখা লাইনও গড়েছিল। একটি সমতলে বিহারের কিষানগঞ্জ পর্যন্ত, আর একটি গলিখোলা বা কালিম্পং রোড স্টেশন পর্যন্ত। নাম ছিল তিস্তা ভ্যালি লাইন। রবীন্দ্রনাথ 1938-এর মে থেকে 1940-এর মে পর্যন্ত মোট 4 বার তিস্তা ভ্যালি লাইন হয়ে ট্রেনে চেপে মংপু যান রিয়াং স্টেশনে নেমে। এক সময়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত ছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটি হয়ে উঠেছিল চা বাগিচাগুলোর জীবনরেখা। বাগানের চা পেটিতে ভরে এই রেলে চাপিয়ে শিলিগুড়ি পাঠানো হতো, সঙ্গে আলু, শাক এবং অন্যান্য আনাজপত্র। আর ফেরার সময় বদলে আনা হতো চাল, তেল, ময়দা, মণিহারি সব জিনিসপত্র আর চা বাগানের কর্মীদের নিত্য ব্যবহার্য সমস্ত দ্রব্য।
আজ যখন আমরা দার্জিলিংয়ের ম্যাল রোডে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকাই কিংবা পাহাড়ি কুয়াশার গন্ধে বিভোর হই, তখন মনে রাখা প্রয়োজন এই সৌন্দর্যের পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস। যে মহাকাল মন্দিরে আজ হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অপূর্ব মিলন দেখা যায়, সেটিই ছিল এই শহরের জন্মলগ্নের সাক্ষী। দর্জে রিঞ্জিং নামক এক তিব্বতী লামার হাত ধরে শুরু হওয়া সেই দর্জে লিঙ্গ মঠটি আজকে আধুনিক দার্জিলিং। আবার যে টয় ট্রেন আজ আমাদের কাছে নস্টালজিয়া বা নিছক আনন্দের ভ্রমণ, তার প্রতিটি বাঁক আর লুপের পিছনে রয়েছে ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজের মতো স্বপ্নদ্রষ্টাদের মেধা আর অদম্য জেদ। প্রতিকূল পাহাড়ের গায়ে কোনো সুড়ঙ্গ ছাড়াই শুধু জেড রিভার্সিং আর বাতাসিয়া লুপের জাদুতে ব্রিটিশরা এই অসম্ভবকে সম্ভব করেছিল। এই রেললাইন কেবল পর্যটকদের বহন করেনি, এটি ছিল সেই অঞ্চলের চা বাগান এবং মানুষের বেঁচে থাকার প্রধান রসদ বা লাইফলাইন। সময় বদলেছে, ব্রিটিশ শাসনও গেছে, সিকিমের রাজাদের সেই প্রাচীন যুগও অতীত হয়েছে, কিন্তু দার্জিলিং আজও অটুট রেখেছে তার অভিজাত্য। তাই পরের বার যখন আপনি হিমালয়ের এই রানীর কোলে সময় কাটাবেন, তখন একবার স্মৃতির পাতায় ফিরে দেখবেন সেই ফেলে আসা ইতিহাসকে। দেখবেন পাহাড়ের ঝর্ণার শব্দে কিংবা টয় ট্রেনের হুইসেলে আজও সেই পুরনো দিনগুলো যেন ফিস ফিস করে কথা বলছে। দার্জিলিংয়ের এই অজানা ইতিহাস নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের এই ঐতিহ্যের যাত্রার সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো অজানাকে জানতে।